তোর তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। তুই এখন থেকে স্বয়ং সিদ্ধা হলি। জয় মা কালী। তোর কি প্রার্থনা আছে বল। মা, আমি নারীর প্রগতি ও উন্নতির প্রকৃত সত্যের সন্ধান পেতে চাই। কোন পথে নারী প্রকৃত সত্যে প্রতিষ্ঠিত হবে তা জানতে চাই মা। তথাস্তু। তুই যোগ বলে স্বীয় কল্পনাতে সবকিছু উপলব্ধি করতে পারবি। সৎ প্রচেষ্টায় তোর সমস্ত বাসনায় পূর্ণ হবে। ইহলোক, প্রেতলোক ও পরলোক তোর দৃষ্টি গোচর হবে। ত্রিলোকে যে কোনো স্থানে তোর দেহ তোর ইচ্ছায় বিচরণ করবে। জয় মা কালী, কালী মুন্ডমালিনী মা, মা, আমি সিদ্ধি লাভ করেছি। আমি সিদ্ধি লাভ করেছি। এই তো আমি সব কিছু দেখতে পাচ্ছি। এই তো পাহাড়, সমুদ্র বনানী, এখন কি করি? আগে এদেরকেই জানতে হবে। জয় কালী! কোথায় আছিস? আয়! আয় চলে আয়! আয়! যাচ্ছি! যাচ্ছি! আমাকে ডাকছিস কেন? আয়! কাছে আয়! আমি তোর কাছে যাব না। যাও বলবি বল। আয়! ভয় নেই তো। রাত্রের আলোটা দাও, নীলাভ আলোটা দাও, রাত্রের নীলাভ আলোটা দাও। আয় বলছি। তুই কে? এরা সবাই আমাকে খুনি বলে ডাকে। আগের জন্মে তোর কি নাম ছিল? জয় কালী!
উপর ভীষণ অত্যাচার হয়। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজে অনেক পরিবর্তন হয়েছে, সে খবর তুই রাখিস না? না, আমি জানবো কি করে? সেই জন্যে তো আপত্তি করছিস। ঠিক আছে, দাঁড়া, আমি আরো দেখি। জয় কালী! না না, আমি যাব না। আয় বলছি, না, আমি যাব না। আয় কাছে আয়। জয় কালী! চলে গেল, চলে গেল। যাচ্ছি, আয় বলছি। যাচ্ছি, যাচ্ছি। তোর নাম কি? সবাই আমার পিন্নি বলে। আগের জন্মে তোর কি নাম ছিল? আগের জন্মে ফারুক। এবার বল, তুই কত যুগ হলো পেত্রী হয়ে আছিস? ঠিক বলতে পারবো না। আমি বলছি। তা প্রায় 5 যুগ হবে। তা হবে, ঠিক বলতে পারবো না। কিভাবে মরেছিলি মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়ে মরেছি। হুম, তুই তাহলে এ জীবন থেকে মুক্তি পেতে চাস? মুক্তি? আমার তো মুক্তি নেই। কি করে মুক্তি পাবো? আমি যদি তোকে মুক্তি দিই, তুমি? হ্যাঁ, তোর আবার মনুষ্যগণে পুনর্জন্ম হবে। কি গো বুড়ি, তুমি কি বলো? আমি তোর কথা কি বলবো, তুই বিবেচনা করে দেখ। কিন্তু কিন্তু আমার যে আগের জন্মের কথা এখন সব মনে পড়ে যাচ্ছে। আবার মানুষের ঘরে মেয়ে হয়ে জন্মাবো, কি লাভ? সেই তো মুখ বুঝে অত্যাচার সহ্য করা আর সংসারের খালি টানা। না রে না, এখন সমাজের ধারা অনেক পাল্টে গেছে, ভবিষ্যতে আরো পাল্টাবে। ঠিক আছে, তুইও বস, আমি আরো দেখি। জয় কালী! আয়, আয়, এবার তুই আয় দেখি। তুই কে রে? যে ডাকা মাত্র আমায় যেতে হবে? প্রতিবাদী, হ্যাঁ, আসতেই হবে। না, যাবো না। তুই আমার ডাকার কে রে? দেখবি আমি কে? জয় কালী! চলে গেল, চলে গেল। আয়, আয় বলছি। না, যাবো না। ও, আসবি না? জয় কালী! চলে গেল, চলে গেল। আমি কোথায়? আমার এমন ভুলে গেল পূর্ব জন্মের কথা। আমার সব মনে পড়ে যাচ্ছে। আমি 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 তোকে ডেকেছি। কেন? আমায় কি করতে হবে? আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে। তোমার নাম কি? লক্ষ্মী, পূর্বজন্মের নাম কি ছিল? সুধা,
হয়, আর ওই গান গাইলে সব দুঃখ দূর হয়ে যায়, তখন আর কোনো আক্ষেপ থাকে না। তুমি সে গান জানো খুড়ি? হ্যাঁ জানি। প্রথম যখন পেতনি হয়ে এলাম তখন মাঝে মাঝে খুবই মন খারাপ হতো, তাই বসে বসে কাঁদতাম। একদিন পেতনি রানী সেটা দেখতে পেয়ে আমায় ডেকে খুবই বকাবকি করলো আর বললো, খবরদার আর যেন কোনোদিন না কাঁদিস। আর তখনই ওই গানটা শিখে দিয়ে বলেছিল, দুঃখ কষ্ট হলে বা কান্না এলে ওই গানটা গাইবে, দেখবি সব ঠিক হয়ে গেছে। দাও না, দাও না খুড়ি, ওই গানটা আমাদের শিখিয়ে দাও না, আমাদেরও মনে জ্বালা জুড়ুক। হ্যাঁ খুড়ি, দাও দাও, শিখিয়ে দাও। ঠিক আছে, আমি গাইছি, তাহলে তোরা আমার সঙ্গে গলা মেলা। রাধিনী রাধিনী দিনে নাচে রে রাধিনী, রাধিনী রাধিনী দিনে নাচে রে রাধিনী, শিবিরে তোরার শিবি কুতুম পেজারনি। রাধিনী রাধিনী দিনে নাচে রে রাধিনী, রাধিনী রাধিনী দিনে নাচে রে রাধিনী, চিমড়ে মোড়ার চিমি কুতুম পেজারনি, চিমড়ে মোড়ার চিমি কুতুম পেজারনি। রাধিনী রাধিনী দিনে নাচে রে রাধিনী, রাধিনী রাধিনী দিনে নাচে রে রাধিনী, চিমড়ে মোড়ার চিমি কুতুম পেজারনি। মনের জ্বালা কমলো তো? হ্যাঁ হ্যাঁ, দুঃখটা কেটে গেছে, কিন্তু মনের মধ্যে সব চিন্তা রয়ে গেছে। আমারও তাই। এটাই তো মজা। মজা? মজা না? আগের জন্মের সব কথা মনে পড়লে বা প্রিয়জনদের মুখ ভেসে উঠবে, অথচ কোনো হাবদাস থাকবে না, কোনো সুখ থাকবে না, মনও ভার হবে না, আর কান্নাও আসবে না। হ্যাঁ রে, প্রথম প্রথম একটু একটু থাকলেও থাকতে পারে, তারপর দেখবি সব ধুয়ে মুছে কোনো কথাই আর মনে থাকবে না? না না, তা কেন? সব কাহিনী সব ঘটনাই মনে থাকবে, কিন্তু সেসব নিয়ে মনের ওপর কোনো প্রভাবই পড়বে না। কিন্তু কিন্তু খুড়ি, আমাকে তা চাই না। চাইতেই হবে, তা না হলে তুই কিসের পেতনি? চিন্তা করিস না, অবস্থাটা আয়ত্ত করতে একটু সময় লাগবে, ও হয়ে যাবে হয়ে যাবে। যে গানটা শিখিয়ে দিলাম বারে বারে গাই, দেখি সব ঠিক হয়ে যাবে। আমারও তো তাই হয়েছিল। আগের জন্মে সব কথা মনে পড়ছে। হ্যাঁ, আমার যেমন বুকটা উহু করে উঠেছিল, তোমার তা করেনি? একেবারেই না। তাহলে তুমি ভুলে গেছো। এই না, কি লাগছে? তাহলে তোমাকে কি? তোমার ওই আগের জন্মের কথা? হ্যাঁ, বলো দেখি। হ্যাঁ শুনবি? হ্যাঁ, তাহলে বলি শোন। আয়, এদিকে আয়, বস। বলো বলো। আমার তখন মাত্র 9 বছর বয়স। ওই গ্রামের সমবয়সী মেয়েদের সঙ্গে একা দোক্কা খেলছিলাম, হঠাৎ পিসি এসে টেনে নিয়ে গেল। কেন কেন? আমায় দেখতে এসেছে। দেখতে এসেছে? হ্যাঁ, বিয়ের সম্বন্ধ। পাত্রপক্ষ
দেখতে এসেছে। সেটা কি? হ্যাঁ, একজনের বরের সঙ্গে এসেছে বরের কাকা, মাথায় ইয়াটা ইয়া লম্বা না। আমিও হেসে বাঁচি নে। বাপের বয়স কত? তারপর কি হলো? বলছি রে বলছি, বলে আবার কি? আমাকে দেখতে এসেছে, পছন্দ করে ফেললো, তারপর বিয়ে। ওই 9 বছর তোমার বিয়ে হয়ে গেল? হ্যাঁ, তখন তো ওই রকমই হতো। ছেলের বয়স ওই 50-52 হবে। বলো কি? হ্যাঁ, তখন কুলির করে ওই রকমই হতো। তাকে দেখতে কেমন ছিল? আমারও সেটা আগেই বলেছি। বাবা কখন বললে? বললাম না, ইয়া গো, ইয়া বড়ি। ও সেই যে তোমায় দেখতে এসেছিল। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তারপর তারপর আর কি? ওই বয়সে বাবা মা ভাই বোনদের ছেড়ে সংসারে ঢুকে পড়লাম। এই বয়সে সংসার ঢুকে তুমি কি করতে? সবই করতে হতো। রান্না বাড়ি, বাসন মাজা, জল তোলা, স্বামী শাশুড়ির সেবা, গরুর বাবর সবই করতে হতো। বলো কি? হ্যাঁ, আরে এসব কথা ভাবলে খুবই কষ্ট হতো। এখন আর কিছুই হয় না। একদিনের কথা বলি শোন। তখন আমার আর একটু বয়স বেড়েছে, ওই 13-14 হবে। আগের দিন খিচুড়ি কাটিয়ে খেয়ে এসে ওই বুড়ো আঙুলটা কেটে রক্তারক্তি হয়ে গেল। তাই সেদিন আর খিচুড়ি কাটতে যাইনি। অতি কষ্টে বাড়িতে বাকি কাজকর্ম সেরে এই মনে হলো সন্ধেবেলা কাপড় ধুয়ে একটা ভালো শাড়ি পরে সদরে বেড়াতে সামনে দাঁড়িয়ে আপন মনে বাবা মার কথা চিন্তা করছিলাম। রাতের চোখে ঘুম যে নামে, ছাদের পাশে মেঘ যে থামে। রাতের চোখে ঘুম যে নামে, ছাদের পাশে মেঘ যে থামে। আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না। দোলনা দোলে ঘুম ভোলে না। ওই চাঁদের দিকে ঘুম ভোলে না। দোলনা দোলে ঘুম ভোলে না। রাতের চোখে ঘুম যে নামে, ছাদের পাশে মেঘ যে থামে। রাতের চোখে ঘুম যে নামে, ছাদের পাশে মেঘ যে থামে। আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না। দোলনা দোলে ঘুম ভোলে না। তোমায় ছাড়া ঘুম আসে না।
ঘুম যে নামে চাঁদের পাশে, মেঘ যে থামে আমার পাশে, নেই পূর্ণিমা। তোমায় ছাড়া ঘুম আসে না, দোলে মন ভোলে না। বৌমা, মা, রোহিণী বিভোর হয়ে আছে মা। তোমার ডাক শুনবে কি করে শুনি? কি বলছে? এখানে কি করছো? সংসারে কাজকর্ম ফেলে? কেন মা, আমি তো বাড়ির সব কাজই সেরে এসেছি। ও, গরুটা ডেকে ডেকে মরছে, তুমি শুনতে পাও না? ওকে খড় ছুঁড়ে দিয়েছো? কাল ভীষণ আঙুলটা খুব কেটে গেছে, তাই তো ঠাকুরজিকে বলেছিলাম দুটো খড় কেটে গরুটাকে দিতে। কেন ঠাকুরজি দেননি? না, আমি কি তোমার এখানে কাজ করার জন্য এসেছি নাকি? একটু আঙুল কেটেছে তাতে একেবারে অস্থির। তুমি কি নদীর পুতুল নাকি রে? ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। শোনো, ভোর সন্ধ্যাবেলায় বাড়ির বউ বাইরে দাঁড়িয়ে কি করছিলে বললে না তো? গরুটা ডেকে ডেকে মরছে, মাথাটাও ঘোমটাই নেই, মাথাটাও ঘোমটা নেই। কি ব্যাপার? কি আবার করবে মা রোহিণী? তোমার বউয়ের মন উড়েছে বোধহয়। ঠাকুরজি, পটের সখী সেজেছো, সে কি আগে এমনি এমনি? কেন ঠাকুরজি? আমি কি আপনি সাজতেও পারি না? দেখেছো মা, দেখেছো? তোমার বউয়ের একবার আসপর দেখানি দেখেছো? মুখে মুখে কেমন তর্ক করে। শুধু শুধু আমাকে এভাবে? শুধু শুধু তবু যদি না দেখতে পেতাম। কি কি দেখেছেন? বলবো মা, বলবো। হ্যাঁ, বল না। মোড়ল মশাইয়ের ছেলে গোবিন্দের সঙ্গে কিছুক্ষণ আগে দেখলাম ফিসির ফিসির করে কথা বলতে। হ্যাঁ, কথা বলেছি, তাতে কি? শোনো মা, শোনো। তাহলে শশী যা দেখেছে তা সত্য? মিথ্যে হবে কেন? আমি এখানে দাঁড়িয়ে আছি দেখে জিজ্ঞেস করলেন কি বৌঠান এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি বললাম এমনি। তারপর আপনার ছেলের কথা জিজ্ঞেস করলেন, বললেন বাড়ি ফিরেছেন কিনা, কখন ফিরবেন, ওনার সাথে কি যেন দরকার আছে, পরে আসবেন। ও, তা বুঝি গোবিন্দ এসব জিজ্ঞেস করার আর লোক পেল না? তোমাকেই পেলো। আলাপ করা মা, আলাপ করা। তোমার সামর্থ্য বউ সেজে বুঝে বাড়ির বাইরে এসে রূপ দেখালে পুরুষ মানুষ এমনিতেই উঠে খুঁজবে। তাতে আর কি দোষ বলো? ছি 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 ছি। ঠাকুরজি, এসব এসব কি কথা বলছো ঠাকুরজি? ঠিকই বলেছি আমি। তোমার ডানা গজিয়েছে, উঠতেছ। আজ আসুন দাদা, তোমার ওই ডানা কি করে কাটতে হয় আমার থেকে ভালো যা কেউ জানে না। ছি ঠাকুরজি, তোমার এত ছোট মন। কি? ও আমার ছোট বোন? মা, তুমি এখনো চুপ করে থাকবে? ও এত বড় কথা বললো, তুমি যদি আজ আর কোনো বিহিত না করো তবে তবে আমি গলায় দড়ি দেবো, এই বলে রাখলাম। যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, বড্ড বার বেড়ে উঠেছে। সংসারে কাজকর্ম ফেলে বাইরে মন উঠছে। মা, তোমার একটু লজ্জা করলো না? মোড়লের ওই দামড়া ছেলেটার সঙ্গে আলাপ জমাতে। ছি 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 ছি। তারপর এরপরে আবার কথা বলছো? পারা তো একবারে ঠিকই পড়ে যাবে তখন। না 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 না,
তোমার সংসার একদিন হ্যাঁ রসাতলে যাবে। ভাগ্যিস তুই আগে ভাগে লক্ষ্য করেছিলিস। কি হলো এখনো দাঁড়িয়ে রইলে যে? যাও বউটাকে বিজুলি কাটে দিয়ে আসো। গোয়াল ঘরে চলে গেলাম, ওই কাটা আঙুল নিয়ে কষ্ট করে ঘর কাটলাম, দেখে গেলাম। তারপর যা ঘটবার তাই ঘটলো। ওনার কড়া হুকুমে ভেতর থেকে বাইরে যাওয়ার পথ বন্ধ হলো। বলো কি? তারপর থেকে আর কোনোদিন নিজের ইচ্ছায় বাইরে বেরোনো তো দূরের কথা, বাড়ির চৌকাঠও বাড়াতে পারিনি। তবে পুজোর সময় বা গ্রামের যাত্রা হলে ওই শাশুড়ি ননদ সঙ্গে করে নিয়ে যেত ওই গোপটা পাথর নামের ডোকা পর্যন্ত। কারণ মুখের দিকে তাকানোর অধিকার ছিল না। এইভাবেই জীবনটা কাটতে লাগলো। তাহলে তো তোমার খুব কষ্টের জীবন ছিল খুড়ি। শুধু আমার কেন, সেকালে কম বেশি সব মেয়েদেরই ভাগ্যে এরকমই হতো। সে সমাজে মেয়েদের কোনো স্বাধীনতা বা অধিকার কিছুই ছিল না। তা তো হলো খুড়ি, কিন্তু কি এমন ঘটলো যাতে তুমি আত্মঘাতী হলে? না না, আমি তো আত্মঘাতী হইনি। আমার মৃত্যু ঘটানো হয়েছে। ঘটানো হয়েছিল মানে তোমাকে খুন করা হয়েছিল? তাছাড়া আর কি? কিভাবে? কে খুন করলো? বলো বলো খুড়ি, কে কে তোমাকে খুন করলো? বলছি রে বলছি, এত ব্যস্ত হচ্ছিস কেন? সেদিন ছিল শুক্লা পঞ্চমী, চারিদিকে যেন চাঁদের হাট বসেছে, কিন্তু আমার মনে তখন অমাবস্যার অন্ধকার। কেন? ওনার কঠিন পীড়া কবরেজ মশাই জবাব দিয়ে গেছে। সকলে প্রবল করছে, রাত বাড়তে লাগলো। তখন রাত 3টে হবে, ওনার শ্বাসটান শুরু হলো। সকলে ধরাধরি করে ওনাকে তুলসী মঞ্চের তলায় শুকিয়ে দিল। সকলে কাছে, কিন্তু আমার চোখে জোর নেই। ভয়ঙ্কর পরিণতির কথা ভাবতে ভাবতে আমি তখন কেমন পাথর হয়ে গেছি। শিলার পা দুটোর উপর মাথা রেখে এই যে পরে ঠাকুরকে ডাকছি, হঠাৎ দেখি ওনার শ্বাসটানের ধড়ফড়ানি বন্ধ হলো। ওর দুটো তখনও নড়ছে। সবাই মুখে জল দিল, আমিও দিলাম। তারপর সব শেষ। আমি চুপে গিয়ে ঘরে ঢুকে বিছানায় আছড়ে পড়ে জ্ঞান হারালাম। কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। ঢাকের আওয়াজে জ্ঞান ফিরতে দেখলাম ওঠো ওঠো মা, আর দেরি করা চলবে না। ওঠো ওঠো মা, ওঠো ওঠো বৌদি, দাদাকে যে নিয়ে যাওয়ার সময় হয়েছে, যেতে হবে না? কোথায়? সাহামারণে গো, সাহামারণে। আমি যাব না। সে কি কথা মা, অমন অলক্ষণে কথা বলতে নেই। স্বামীর সঙ্গে সমরণে যাওয়া পরম পুণ্যের কাজ। ওঠো ওঠো মা। না, আমি তো পারি না, আমি যাব না। আমাকে ছেড়ে দিন। যাব না বললেই তো আর হবে না, যেতে তো তোমায় হবে। না না, আমি যাব না, আমি মরবো না। আমাকে ছেড়ে দিন। হতে চাও না? না।
আমি কিছু বুঝতে চাই না, আমাকে ছেড়ে দিন, আমাকে বাঁচতে দিন। আমি আমি আপনাদের আপনাদের সকলের পায়ে পড়ছি, সকলের পায়ে পড়ছি। আমাকে আমাকে মারবেন না মা, আমাকে বাঁচান মা, আমাকে ছেড়ে দিন, আমি মরবো না মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, উঠে দাঁড়াও, পুজোটা অন্তত হতে দাও। ওঠো ওঠো। কি এখন যাবে তো? ঠাকুর মশাইকে ডাকতো, জোর করে ধরে নিয়ে যাও। ও কাউকে ডাকতে হবে না মা, অনেকক্ষণ ভালো কথা বলা হয়েছে। আমি তোমায় আগেই বলেছিলাম না, ভালো কথায় কিচ্ছু হবে না। যে সমাজ মানে না, যে স্বামীর মঙ্গল চায় না, তাকে তাকে এইভাবে জোর করে নিয়ে যেতে হয়। না গো, না গো ঠাকুরজি, তুমি এত নিষ্ঠুর হয় না ঠাকুরজি। চল বলছি, চল চল বলছি, চল। আমি আমি ঝিয়ের মতো থাকবো ঠাকুরজি, বাড়ির সব কাজ করে দেব। মা, মা গো, আমাকে একবেলা খেতে দেবেন মা, তবু আমার সমরণে দেবেন না মা, আমাকে বাঁচতে দিন। হ্যাঁ, আমাকে তোকে আমি ছেড়ে দিন। প্রশ্ন দিচ্ছি। আমাকে ছেড়ে দাও। আমি যে অনেক দিনের পেত্রী, আমি সব দুঃখ সব শক্তি জয় করেছি যে। কিন্তু কিন্তু তোমার কথা শুনে আমার যে ভীষণ কষ্ট হচ্ছে, আমার যে কান্না পাচ্ছে, আমার কান্না পাচ্ছে খুড়ি। না না, কাঁদবি কেন? কাঁদবি না, কাঁদবি না, বলছি তো, পেত্রীদের কান্না পানা। জানছি আমার কথা ভুলে এখন পিন্দি তোর আগে
আগের জন্মের কথা বলতো শুনি। ঠিক আছে, এবার তবে আমি আমার কথা বলা শুরু করি। না, আগে আমি খেতে জানি। গল্প শুনে তো আমার পেট ভরবে না। হইল শিকার ধরতে হবে তো নাকি? হ্যাঁ, তাও ঠিক। চল একসঙ্গে সবাই মিলে আগে কি পাওয়া যায় দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো। তারপর খেয়ে দিয়ে আমার আগের জন্মের ঘটনা সব শোনাবো খন। চল চল রকি। তাহলে তাই চলো। পিন্নি বলো বুড়ি। লক্ষ্মীর গলায় এখনো কান্না কান্না ভাব। হ্যাঁ, তাই চল গান গাইতে গাইতে হ্যাঁ, তাই ভালো। নে বাপ। রাধে রাধে দিদি নাচে নাচে, রাধে রাধে দিদি নাচে নাচে, জিমিরে মোড়ার দিদি বেচার, জিমিরে মোড়ার দিদি বেচার, রাধে রাধে দিদি নাচে নাচে, রাধে রাধে দিদি নাচে নাচে, জিমিরে মোড়ার দিদি বেচার। খাওয়ালো বলো বুড়ি। হ্যাঁ, অনেকদিন পর ওই শকুনের ডিম দিয়ে ওই পকড়া পেঁচের ঘন্ট খুব তৃপ্তি করে খেলাম। তবে খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে বলে মনে হচ্ছে। কি হলো? লক্ষ্মী পিছিয়ে পড়লো কেন? হ্যাঁ, তাই তো। ও দেখো দেখো, ওকে আবার তুলতে তুলতে আসছে দেখো। এই রে, নিশ্চয়ই ওর কিছু হয়েছে। কি হলো লক্ষ্মী? কি হলো? তা এতখানি কেঁচোর ঘন্টা খেতে গেলি কেন? বুঝতে পারিনি, ওই চাউমিনের মতো মনে হয় একটু বেশি খেয়ে গেলে। চাউমিন? হ্যাঁ, চীনা খাবার। চীনা খাবার? হ্যাঁ, ওইরকম কেঁচোর মতো দেখতে। আমি খুব ভালোবাসতাম চীনা। এই মরেছে। নামো 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 আরে তুই বমি করবি নাকি লা? দাঁড়া দাঁড়া, এক কাজ কর পিন্নি। বলো বুড়ি। ওই ছোপের আড়ালে অনেক জোনাকি পোকা ঘুরছে। ওই গোটা কুড়ি ধরে এনে জ্যান্ত ওকে খাইয়ে দে, দেখবি নিমেষে গা গোলানো বন্ধ হয়ে যাবে। সত্যি? যা বলছি করে দেখ না। পিছনে দাও। আস্তে আস্তে Light. সবই ধাতস্থ হয়ে যাবে, হতে বাধ্য। তখন সাপ ব্যাং কিরকিটি চুচো সবই হজম হয়ে যাবে। প্রথম কয়েক বছর আমারও ওইরকম হয়েছিল। বুড়ি, আমার কিছু হবে না তো? বন্ধু কেন হবে? ওরে আবার ওরে পেতনি হয়ে গেছিস, আমার আর বাকিটা আছে কি? ওই একটু অসুস্থ, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। না গো বুড়ি, আমার পেটের মধ্যে যেন কিরকম ঘুরনি যাচ্ছে। এই খেয়েছে, লটকি যে একেবারে লটকে পড়লো। এই যে বুড়ি এনেছি। দেখি, লক্ষ্মী। একসঙ্গে ওর মুখে শ্বাস কটা জোনাকি পোকা ঢুকে। কিরে লক্ষ্মী, আগো। মুখ বুঝে চুষে
চুষে খেয়ে ফেল। দেখবি ঠান্ডন অনেক সময় চলে গেল, এবার বল কিন্নি, শুনি তোর আগের জন্মের কথা। না না একটু আগে সুস্থ হয়ে নে। মানুষের ডাক্তারি যে 10 ঘন্টা সময় লাগবে, ওই সুস্থ হলো বলে। কি রে বাকি এখন কেমন লাগছে? একদম ওই একটাই ইংরেজি কথা, মানে একেবারে সুস্থ। তবে দেখলি তো পিন্নি, মানুষের তার ডাক্তাররা ওই রকম ওষুধ দিতে পারবে না করি তুমি অনেক কিছু জানো দেখো। মাইকটা নামিয়ে রাখো, নামিয়ে রাখো তাড়াতাড়ি। ও এসে পজিশন বয়স হলো বল। নে নে, এবার বল। একবারে নামো। হ্যাপি নিউ ইয়ার। আমার আর কোনো অসুবিধা নেই, তাহলে বলি। আমাদের ছিল একটা নবাতে পরিবার, বাবা কাকারা ছিল 5 ভাই, আর আমরা খুড়তুতো জেঠতুতো ভাই বোন মিলে 26 জন। সব মিলিয়ে সংসার তখন 36 জন। বাবা বলো কি গো, এতগুলো ছেলে মেয়ে, তখন ফ্যামিলি প্ল্যানিং ছিল না? ও মা, সে আবার কি গো? ও তার মানে ছিল না। ঠিক আছে, তারপরে বলো। বাবা রোজগার কম ছিল, মাও ছিল অসুস্থ, আর ছেলে মেয়েদের মধ্যে আমি ছিলাম সবার বড়। তাই সংসারে কোনো দামে আমাকে থাকতে হতো। একদিকে সংসারে কাজ, ভাই বোনদের দেখা। কেন কাকিরা? তারা ছিল এক একজন এক এক রকম। নিজেদের গন্ডায় গন্ডায় ছেলে মেয়েদের সামলাতে তাদের অর্ধেক সময় চলে যেত। তাই বলে তুমি? হ্যাঁ, সংসারে বাবা বেশি টাকা দিতে পারতো না, আর মা অসুস্থ থাকায় সেভাবে কাজ করতে পারতো না। তাই আমাকে গতর পুষিয়ে দিতে হতো। তোমার তখন বয়স কত ছিল? এখন 19 হবে। এই বয়সে এত থাকতে হতো। ছোট কাকা ভোরবেলায় কাজে বেরোতেন, তাই তাকে রান্না করে দেওয়ার জন্য রাত থাকতে সেই 3:30 4টের সময় উঠতে হতো। বলো কি? হ্যাঁ, তাহলে একদিনের কথা বলি শোন। তখন ছিল মাঘ মাস, প্রচন্ড ঠান্ডা। সেদিন শরীরটা ভালো ছিল না, তাই ঠিক সময় উঠতে পারিনি। ঘুমিয়ে আছে এমন সময় পারুল, এ পারুল, পারুল, ও মা, পুরো মাগি পড়ে পড়ে ঘুমাচ্ছে দেখো। এদিকে যে ছোট কাকা না খেয়ে বেরিয়ে যাবে তার বুঝ নেই। পারুল, ব্যাপার কি? বলি কটা বাজলো, কি হচ্ছে? আমার আর শরীরটা ভালো নেই ঠাম্মা। ও সব না কামি ছাড় দেখি। তোর মার শরীর খারাপ, তোর শরীর খারাপ, আর যত শরীর খারাপ আমার না। ওঠ, ওঠ বলছি। 4টে বেজে গেছে, এখনো উনুনে আগুন পড়লো না। তুমি আগুনটা দিয়ে দাও না ঠাম্মা, আমি একটু পরে উঠছি। আরে এ তো ভারী মজা পেয়েছে। মা থাকবে অসুখে শুয়ে, আর তুই বুড়ো দামড়ি মেয়ে এখানে শীতে কাতরাবি, আর আমি
সবার পিকনির ব্যবস্থা করবো। ও কথা বলছো কেন ঠাম্মা? আমি কি করি না? তা করবি না তো কি? তোর বাপ তো ওই 3 পয়সা ঠেকিয়ে নিশ্চিন্ত, তাতে কটা ঝিঝাক রাখা যায়? এই আমি বলে দিলুম, ছোট কাকা যদি না খেয়ে আজকে বেরো, তাহলে তোদের পিন্ডির ব্যবস্থা আমি গুছিয়ে দেব। ওঠ, ওঠ বলছি, বললাম তো উঠছি, তুমি যাও। তবে রে উঠবি না? চল হারামজাদি, ঠাকুমা কাঁদতে কাঁদতে নিয়ে গেল। ছোট কাকা যা বলতো শোনালো। আমি মুখ বুজে সব সহ্য করে সেই অসুস্থ শরীরে গাধার খাটনি খাটলাম। এ তো তোমার উপর দারুণ অত্যাচার। আর অত্যাচার? তুমি পড়াশোনা কিছু করেছিলে? সময় পাবো কখন? এছাড়া তখন একটু বয়স হয়ে গেলে পড়াশোনা করে আপত্তি ছিল। তবে আমার পরে 2 বোন ভাইদের সঙ্গে পড়াশোনা করতো। আমি সময় পেলে ওদের বই নিয়ে পড়তাম, তাই লিখতে পড়তে জানতাম। এইভাবে চলতে চলতে বয়স বাড়তে লাগলো। গ্রামের লোকজন আমাকে নিয়ে নানা কথাবার্তা শুরু করে দিল। বাবা আমার বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়লেন। বিয়েও ঠিক হয়ে গেল। ভাবলাম এবার বোধহয় এই সংসার থেকে আমার মুক্তি হবে। কেন বিয়েতে বাধা পড়লো? না, বিয়ে হলো, কিন্তু কি? দেখলাম চোখের জ্বালায় পালিয়ে তেঁতুল তলায় বাসা হলো। কেন? সেখানেও সেই 51 পরিবার, অনেক লোক, সেই খাটুনি। এদিকে বাবা মনের দায়ে পছন্দ হলেন, তাও সব দাবি মেটাতে পারলো না। তাহলে তাহলে আর কি? সেটাই তো আমার জীবনের কাল হলো। তাহলে বলি শোন, বিয়ে বৌভা সবই কালো। তারপর কয়েক মাস যেতে না যেতে একদিন শাশুড়ি বললেন, ছোট বৌমা, ছোট বৌমা। যাই মা। কি বলছেন? এদিকে এসো, তোমার সাথে কিছু কথা আছে। বলছি তোমার বাবা তো আচ্ছা চিটিংবাজ। হ্যাঁ, কেন মা? আবার জিজ্ঞেস করছো কেন? তোমার বাবা কি কথা ছিল? বিয়ের 3 মাসের মধ্যে পরের বাকি টাকা সব দিয়ে দেবে। না, মানে মনে হয় বাবা কোনো বিশেষ অসুবিধায় পড়েছেন, তাই। অসুবিধা যে হবে সে তো আমি আগেই জানি। তাই তোমার শ্বশুরকে এ বিয়ে ভেঙে দিতে বলেছিলাম, ভেঙেও দিতে। কিন্তু তোমার বাবা হাতে পায়ে করে ওই প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে না এ বিয়েটা হয়েছে। কিন্তু যার কথা ঠিক নেই তাকে কি আর ভদ্রলোক বলা যায়? মা, আমার বাবা যেভাবেই হোক ও টাকা ঠিক দিয়ে দেবে। আপনি দেখবেন। থাক থাক, বাবা হয়ে আর ছাপাই গাইতে হবে না। দিতে পারবেন না যখন, তখন বামন হয়ে চাঁদে হাতিতে কে বলেছিল
বাবা বাবা চিঠি দিয়েছেন? হ্যাঁ, কি কি লিখেছেন? সবাই ভালো আছে তো? মা মা কেমন আছে? সব ভালো লিখলে চলবে কি করে? মানে বারে অজুহাত চাইতো, টাকা না দিতে পারার জন্য কারণ তো একটা খারাপ করবে, কিন্তু আমরা তো আর বুদ্ধ নই। দেখো, পড়ে দেখো। পরম শ্রদ্ধেয় বেয়াই মশাই, আশা করি সকলে কুশলেই আছেন। অনেকদিন পর আপনাদের ও পারুলের কোনো খবর না পেয়ে চিন্তায় আছি। বনের বাকি টাকা এখনো জোগাড় করতে না পারায় লজ্জায় আপনার কাছে যেতে পারছি না। পারুলের মার অসুখে অনেক টাকা খরচ হয়ে যাওয়ায় খুবই আর্থিক অনটনে আছি। আমি উপস্থিত আপনার পণের টাকা দিতে পারছি না। কথা দিয়ে কথা রাখতে পারলাম না বলে আমাকে ক্ষমা করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করছি যাতে কয়েক মাসের মধ্যেই টাকাটা আপনাকে দিতে পারি। আশা করি আত্মীয় হিসাবে আপনি আমার অবস্থার কথা চিন্তা করে আমাকে করুণা করবেন। অধিক আর কি, আপনি ও বেয়ান আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। পারুল মা, অশোক ও বাড়ির অন্যান্য সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাবেন। ইতি নন্দলাল চট্টোপাধ্যায়। ইতি ইতি নন্দলাল চট্টোপাধ্যায়। মনে কি বলছে? মা মা নিশ্চয়ই খুব বাড়াবাড়ি। বাবা বাবা খুব বিপদে পড়ে গেছেন। দেখো ছোট বৌমা, আমি আরো 4 ছেলের বিয়ে দিয়েছি, তাই চালাকিটা আমি ভালো বেশ বুঝি। কি কথা বলে মন ভেতরে যায় সেটা তোমার বাবা ভালোই জানে, কিন্তু এটা জানি না আমরা সবাই সব বুঝি। না মা, আপনি যাই হোক, তোমার শ্বশুর কি করবেন জানি না, তবে অশোকের সঙ্গে এ ব্যাপারে আমি কথা বলে নিয়েছি। কি এ বাড়িতে তোমার আর থাকার জায়গা হবে না। অশোক তোমাকে কালী বাপের বাড়ি দিয়ে আসবে। মা? অবশ্য তারপর আর 1 মাস দেখবো, বাকি টাকা সব চাঁদা দিতে বাকি আছে, তা না পেলে ছেলের আমি আবার বিয়ে দেবো। মা 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 আমাকে তাড়াবেন না। আমি জানি বাবা একটু সামনে উঠলে ঠিক সব নিয়ে নেবে। আর কিছুদিন দেখুন মা, আর কিছুদিন দেখুন। না না, যা দেখবার যা বুঝবো আমি সব বুঝে গেছি। এখানে ছাতু ভিজবে না। ঠিক আছে, তাহলে শোনো, যতদিন না তোমার বাবা পরের সব টাকা দিতে পারছে ততদিন তুমি ওই ভাড়ার ঘরেই থাকবে। অশোকের সঙ্গে তোমার কোনো সম্পর্কই নেই। আর হিসাব করতে ছাড়িয়ে দেব। সব কাজের সঙ্গে ওদের কাজও তোমাকেই করতে হবে। দেখো, রাজি থাকলে তোমার শ্বশুরের সঙ্গে কথা বলি। দেখো, এতে কিছু হবে না। তোমার বাবার যখন এরকম অবস্থা, তখন আগে চিন্তা করা উচিত ছিল। যাই হোক, আজকের মধ্যে ঠিক করো কি করবে।
চিরকালের জন্য বাপের বাড়ি যাবে না এখানে থেকে বাপের বাপের প্রায়শ্চিত্ত করবে? মাইক নামাও। হারিয়ে গেছে স্বপ্ন আমার, নিভে গেছে ঝরে, নিভে গেছে ঝরে, হারিয়ে গেছে কার কাছে যাই, কোথা খুঁজি আমি কার কাছে যাই, বেদনার গান ধরে নিভে গেছে ঝরে, নিভে গেছে ঝরে। তারপর কি করলে? কি আর করবো, ওনার কথাতে রাজি হয়ে গেলাম। আর তারপর থেকে আমার উপর চললো অকথ্য অত্যাচার। সারাদিন হাড় ভাঙা খাটুনি, আর তারপর একা একা এই খুঁজছি ভাড়ার ঘরে শাশুড় আইনের সঙ্গে পড়ে থাকা। তা তোমার বড়টা কিছু বললো না? না, সে তখন তার মার কথায় বাধ্য হয়ে চলতে লাগলো। ওহ, পড়ার মুখ ভাবতেও আমার অবাক লাগে। বউয়ের চেয়েও পড়ালেখাটা বড় হলো। বড় হবে না, মেয়েদের কি মূল্য আছে বল? আমাদের কালে ওই রকমই হতো। পণ্ডিতে না পারলে ওই বউয়ের ওপর অকথ্য অত্যাচার। না খুড়ি, তোমার ওই আদিকালে তাই এ কথা বলছো। তারপরে কত আইন হয়েছে, মেয়েরা সোচ্চার হয়েছে, তবে নির্যাতন যে একেবারে বন্ধ হয়ে গেছে তা বলবো না। এখনো হয়, ও হবেই, ও হবেই। তোরও নিশ্চয়ই ওই রকম কিছু। না 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 খুড়ি, আমার ব্যাপারটা সম্পূর্ণ অন্য। আগে পিন্নির কি হলো শুনি? তার
তোর পিন্নি, তোর বাবা পরের টাকা দিতে পেরেছিলে? না, হয়তো আরো কিছুদিনের পর একটা ব্যবস্থা হতো, কিন্তু কিন্তু আমি আর সহ্য করতে পারলাম না। 2 মাস না যেতে না যেতে শাশুড়ি আমার ছোট ছোট বিয়ে ঠিক করলেন। আমি খাওয়া বন্ধ করলাম, আর খাটতে খাটতে আর না খেয়ে শরীর ভাঙলো। শেষে একদিন রাতে ওই ঘরে ভিতরে করে ডিজে লাল লাল দিয়েছে। আগুন দিয়ে দিলাম। শ্বাস ফেলে মাথা নিচু করে রইলি যে, তার মানে এখন তোর মনে কষ্ট হয়ে গেছে। না না, সুখ দুঃখ কষ্ট আর মনে রাখতে চলবে না। নে নে, আবার নাচ ধর। নাচ রে দাদিন ধিন। দাদিন দাদিন নি নি নাচে রে দাদিন। দাদিন দাদিন নি নি নাচে রে দাদিন। জিমিরে মোরাল জিমিরে মোরাল জিমি বুঝতে চায়। দাদিন দাদিন নি নি নাচে রে দাদিন। দাদিন দাদিন নি নি নাচে রে দাদিন। জিমিরে মোরাল জিমি বুঝতে চায়। জিমিরে মোরাল জিমি বুঝতে মনটা ঠিক হয়েছে? হ্যাঁ গো পুরি, ঠিক আছে, বস। এবার লটকির কথা শুনি। হ্যাঁ লটকি, এবার তোর কথা শোনা। দাঁড়া দাঁড়া, আমি বলছিলাম কি, রাত তো এখন অনেক বাকি। হ্যাঁ, এই তো দ্বিতীয় প্রহর গেল। রবিনী তো বলেছে শেষ প্রহরে আসবে। হ্যাঁ, একবার চল না, একবার শ্মশান ঘাট থেকে ঘুরে আসি। কেন আবার শ্মশান ঘাটে কেন? ওই যোগিনী কি করছে একবার দেখে আসি। তাছাড়া আমাদের কোনো নতুন অতিথি এসেছে কিনা দেখতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আমরা তো রোজই একবার করে দেখে আসি। ও তোমরা যাও, আমি যাব না। আরে চল চল, একটু ঘুরে এলে ভালো লাগবে।
শুনবো। যাবো, চলো। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Hare Hare. কি বিপদ সংকীর্তন! বাবা, কারা যেন বুকের মধ্যে ঢাক পিটাচ্ছে। আমার সমস্ত শরীরটা যা কাঁপছিল। আমারও। যা, এত দূরে এসে আর শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আর শোনা যাচ্ছে না। বাবা, হ্যাঁ রে লক্ষ্মী, আমরা তো ছুটতে উঠতে পালিয়ে এলাম। খুড়ির কি হলো বলতো? তাই তো, খুড়ি তো আর আমাদের মতো ছুটতে পারে না। নাম গাই জানে যেতে কেমন আর দিশেহারা হয়ে গেল। তখন আমি খুড়ির কথা, হ্যাঁ, তখন পড়ি কি মরি করে এই খুড়ির গলা না, এখানে নাম গানের আওয়াজ আসছে না। এত আগে এসে গেছি, আমি তোদের খোঁজে মরছি। ওই গান শুনে কেউ থাকতে পারে? বাবা, যা কষ্ট! হবে না, ওই কোণার মুখে মিনসেগুলো গলা শিরা তুলে গাইছে। তা তুমি কোথায় ছিলে? আমি তো তোদের মতো ছুটতে পারি না, তাই ওই আওয়াজ কানে আসতে তাড়াতাড়ি দুটো গোবরে বোকা দোকানে দুটো খুঁজে দিলাম, ব্যাস আওয়াজ বন্ধ। ও, তুমি এসব জানো বটে। জানবো না, কালে কালে কত বয়স হলো বল। তা বটে, তা বটে। এসব কায়দা তোমার কাছ থেকে সব শিখে নিতে হবে। শেখাবো শেখাবো। তা হ্যাঁ রে, অনেক সময় তো চলে গেল লক্ষ্মী, এবারে তোর কাহিনী তো শোনা হলো না, আবার যোগিনী এসে পড়বে। হ্যাঁ লক্ষ্মী, এবার তোর কথা শোনা। যোগিনী যে কি করে গেল, ঘুরে ফিরে আগের সব কথা মনে পড়ছে, আর বলতেও ইচ্ছে করছে। তা বল বল। হ্যাঁ, বলে বলে ফেললে এক भी একটু হালকা হবে। আমি কি আর হালকা হবো ঘুরি? কেন হবি না, হতে বাধ্য। বল বল। তবে শোনো, আমি ছিলাম বাবা মা একমাত্র আদরের মেয়ে। আমার নাম ছিল সুধা। বাবা মার যত্নের সীমা ছিল না। যখন যা আবদার করতাম তাই পেতাম। তাহলে তো তুই খুব সুখে ছিলি বল। তার বলতে বাবা মা আমার কোনো কিছু অভাব রাখতেন না। লেখাপড়া, নাচ গান সব শিখিয়েছিলেন। তাদের ইচ্ছে ছিল খুব বড় ঘরে আমার বিয়ে দিবেন। কিন্তু কিন্তু কি
উপযুক্ত ভালো পাত্র খুঁজে চলেছে। একদিন একদিন সন্ধ্যায় আমি জানালার কাছে দাঁড়িয়ে এক মনে স্বরূপের কথা চিন্তা করছি। বাইরে তখন মুষলধারা বৃষ্টি পড়ছে। হঠাৎ হঠাৎ মাটা কানে এলো। আমার দিবস রজনী শুধু তোমার আবেশে মগ্ন, তুমি কি মাধবী নিশীথে বলো দেখেছো আমার স্বপ্ন। আমার দিবস রজনী শুধু তোমার আবেশে মগ্ন, তুমি কি মাধবী নিশীথে বলো দেখেছো আমার স্বপ্ন। হৃদয় আমার তোলে কার ভাবনা, কি যেন আমারে ভুলে যায়, তুমি কত সুন্দর। সুধা, সুধা, এই সুধা, হ্যাঁ? তুই এখানে আর আমি সারা বাড়ি খুঁজছি। কেন মা? তোর সঙ্গে কথা আছে, তাই এখানে দাঁড়িয়ে আছিস কেন? না, এই বৃষ্টি দেখছিলাম। ও জানিস সুধা, আমার ছোটবেলা বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগতো। আমিও তোর মতো এক দৃষ্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে কখন যে নিজের কাছে নিজে হারিয়ে যেতাম। তা যাই হোক, সন্ধে হয়ে গেল, তুই কিছু খাবি না? খেলাম তো মা। হুম, রাধার মা বললো তুই কিছু খাসনি। আরে না না, আমি খেয়েছি, শুধু ওই দুধটাই খাইনি। কেন দুধটাই বা খাসনি কেন? খেতে ভালো লাগছিল না মা, পরে খাবো। বললেই হবে না, খেতেই হবে। ওর লেখাপড়ার এত চাপ, তারপর নাচ গান, কত ধকল, দুধ না খেলে হয়? খাবো রে বাবা, খাবো। দেখো মা, বাইরে একটা না কিরকম বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হচ্ছে, অনেকক্ষণ ধরে হচ্ছে। তা কি বলবে বলছিলে? এই দুধ খাওয়ার কথা বুঝি? না রে না, অন্য কথা। কি কথা মা? আর আমার কাছে আর বলছি, শোন সুধা, তোর বাবা এখনই তোর বিয়ে দিতে চা, পাত্র খুঁজছেন। ও মা, সে কি কথা? এখনই? এখনই কি বলছিস? তোর বিয়ের বয়স কখন পেরিয়ে গেছে। তা যাই হোক, বল দেখি তোর কি ধরনের ছেলে পছন্দ? আমি কি বলবো মা? এছাড়া না না, লজ্জা পাচ্ছিস কেন? মার কাছে লজ্জা পেতে নেই, মার কাছে মনের সব কথা বলতে হয়। তুই লেখাপড়া জানা মেয়ে, এ তো আর আগের দিন নয়, যেমন তেমন করে একটা বুড়ো হাবড়ার গলায় ঝুলিয়ে দিলেই ব্যাস। না তা নয় মা, মানে ওসব মানে টানে আমি বুঝি না। তোর বাবা তো তোর জন্যে পাত্র খুঁজতে খুঁজতে একেবারেই অস্থির। কত পাত্র দেখলো, শেষে শেষে কি মা? শেষে একজনকে তোর বাবার ভীষণ পছন্দ হয়েছে।
তাই আর কি। বাবার পছন্দ হয়েছে? হ্যাঁ, বিরাট বংশ, নিজেদের পেল্লাই বাড়ি, বিরাট অবস্থা, ঠাকুর চাকরে একেবারে ছড়াছড়ি, বাড়িতে দুর্গা পুজো পর্যন্ত হয়। তাই নাকি? তাই সব ছেলের কোয়ালিফিকেশন নাকি? না না, তা হবে কেন, কথার কথা বলছি। ছেলেটি একেবারেই রত্ন, সরকারি অফিসে মোটা মাইনের চাকরি করে, দেখতে শুনতে নাকি খুব সুন্দর। তোর বাবা বলছিল তোর সঙ্গে দারুণ মানাবে। বাবার ছেলেকে পছন্দ হলেই হলো, তাদের যদি আমাকে না পছন্দ হয়? হয়েছে হয়েছে, তোর ছবি দেখে তাদের ভীষণ পছন্দ হয়েছে, তোকে একবার শুধু চোখের দেখাই দেখে। ও, তাহলে কাজটা অনেক এগিয়ে গেছে বলো? না, এগিয়েছে মানে কাল সকালে তারা তোকে দেখতে আসবে। মা, কি হলো বল? মা আমি এখন বিয়ে করতে চাই না, তুমি বাবাকে বলে দাও। ঠিকই কথা, মেয়ের বিয়ে এখন তখন নাকি, ভালো পাত্র তো আর হাত ছাড়া করা যায় না। কেন এখন তুই বিয়ে করতে চাইছিস না কেন? না মানে, দেখ সুধা, তুই তো নাবালিকা নস, বিয়ের বয়স হয়নি তাও না। না তা নয়, তবে তবে কি? মা, তুমি একটু আগে বলছিলে না যে মায়ের কাছে সব কথা বলতে হয়? হ্যাঁ, তাই তো তোর সঙ্গে আলোচনা করতে এলাম। কিন্তু মা, কি হলো, থামলি কেন বল? মা তোমরা আমার বিয়ে ঠিক করেছো বটে, কিন্তু আমি একজনকে ভালোবাসি। ভালোবাসিস? কে সে? আমার কলেজের মল্লিকা কিরকম একটা দাদা হয়। কিরকম দাদা? সে কি? ছেলেটি কি করে? শুনেছি কোনো এক মার্চেন্ট ফার্মে চাকরি করে। নিজেদের বাড়ি ঘর তো আছে তো? না, না, নেই। কোথায় থাকি? বাবা মা আর ছোট্ট একটা ভাইকে নিয়ে টালিগঞ্জে বাড়ি ভাড়া করে থাকে। ও, তা আমাকে আগে বলিসনি কেন? নাম কি? স্বরূপ। স্বরূপ? স্বরূপ কি? স্বরূপ দত্ত। হ্যাঁ, কায়ুস তো। তুই এ কি করলি সুধা? তুই জানিস না তোর গোড়া বাপ এর বিয়েতে কিছুতেই রাজি হবে না। আমি নিরুপায় মা, ওকে ছাড়া আমি কাউকেই বিয়ে করতে পারবো না। তুই কি বলছিস সুধা? তুই তো আমাদের বড় আদরে, হঠাৎ করে ভালো পাত্রে তোর বাবা বিয়ে দেওয়ার জন্য মনে হচ্ছে সে যে আত্মহারা। না সুধা, না, তুই এ কাজ করিস না। না মা, তার হয় না। শোন সুধা, শোন, হয় না বললে হয় না। তুই একবার ভেবে দেখ, তোর বাবা কি ভীষণ আঘাত পাবে। তুমি বাবাকে বুঝে বলো না। তোর বাবাকে তো তুই ভালোভাবে চিনিস মা, মরে গেলেও এই বিয়ে তুই মানবে না। তুই এ কি করলি? তোর বাবা যে তোকে প্রাণের চেয়ে ভালোবাসি, এ কি করলে ঠাকুর? আমি এখন কি করি? আমি এখন কি করি?
কি ও বাবা রাজি হলে না বাবা আমার সব আপনার রাখতে কিন্তু কিন্তু আমার কষ্ট জানিয়ে দিলেন আমি যদি ওই ছেলেকে বিয়ে করি তবে তবে তাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না কি করলি জানি না কি কি এক মুহূর্ত আমাকে ফেলে বসলো আমি ওই ঘটনার কিছুদিন পরে এক রাত্রে আমি জন্মের সঙ্গে পালিয়ে গেলাম পালিয়ে গেলি হ্যাঁ কিন্তু কিন্তু বাবা মার মনে কষ্ট অভিশাপ যাবে কোথায় কেন কিছুদিনের মধ্যে আমি বুঝতে পারলাম আমি বিরাট ভুল করেছি হ্যাঁ ভুল যাচাই না করে মাত্র কয়েকদিন আমি বুঝত নিজেকে তার কাছে সম্পূর্ণ সমর্পণ করা উচিত হয়নি কেন জানতাম না প্রেম ভালোবাসা তার অভিনয় হ্যাঁ যাকে বিশ্বাস করে ঘর ছাড়লাম বাবা মাকে ছাড়লাম কেন সে কি তোকে তার উদ্দেশ্য অন্য ছিল আমি বুঝতে পারিনি কি সে প্রথমে আমাকে নিয়ে গিয়ে তুলল আর এক বন্ধুর বাড়ি বিয়ের সব ব্যবস্থা নাকি ওই বন্ধুই করবে কিন্তু একদিন দিন কাটতে লাগলো তখন আমার কিরকম যেন সন্দেহ হতে লাগলো একদিন আমি খুব চাপ দিলাম তারপরে কি হলো থামলে কেন ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হতে লাগলো কি রকম বন্ধুটি আচরণ আমার পর্যায়ে এলো আমি অতিষ্ঠ হয়ে বাড়ি থেকে আমাকে অন্য কোথাও নিয়ে যাবার জন্য আমি কেঁদে উঠলাম এরপরে কি তারপরে নিয়ে কিন্তু এক মধ্যবয়সী মহিলার বাড়ি জানালো ওর সম্পর্কে নাকি দিদি তারপর ওখানে কয়েকদিন ছিল সকালে বেরিয়ে যেত আর রাত্রে ফিরত বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে বলে আমাকে ভালো ভালো কথা বলতো স্বপ্ন দেখাতো এইভাবে কয়েকদিন চলার পর ও আর বাড়ি ফিরল না সে কি তারপর সারা রাত বিছানায় শুয়ে আমি ছটফট করলাম কত কি চিন্তা করলাম অশুভ চিন্তা আমার মনের ভিতরটা টিপ টিপ করতে লাগলো পরের দিন বেলা গড়িয়ে গেল ওর দেখা নেই সে যে আর থাকতে না পেরে ওর দিদিকে গিয়ে জিজ্ঞাসা করলাম
ভাই ভাই কি হয়েছে? কাল রাত থেকে ফেরেনি, তাই তা কি হয়েছে? আমি তো রয়েছি। হ্যাঁ না মানে আপনাকে কিছু বলে গেছে? হ্যাঁ হ্যাঁ, বলে তো গেছে অনেক কিছু, তবে কি কি বলে গেছে? দাঁড়াও দাঁড়াও, ভয় পাওয়ার কিছুই নেই। প্রথম প্রথম কয়েকদিন একটু খারাপ লাগবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তার মানে না, এই বলছিলাম স্বরূপ বাবু। বাবু? হ্যাঁ, বাবু নয় তো কি? আপনি আমার দিদি নন? দিদি? না বাবু, আমি তো আর দিদি নই। হ্যাঁ, যে কথা বলছিলাম, স্বরূপ বাবু আর কোনোদিন আসবে না। তাহলে আমি এখানেই থাকবে। এখানে? হ্যাঁ, জায়গাটা কি খারাপ? রোজগার পাতি করবে, তোমার আমি মাছ ভাড়া দেবো। আপনি কি বলছেন কি? এদের বলার কি আছে? এক স্বরূপ গেলেও এবার থেকে নিত্য নতুন রুমনের দেখা যাবে। দাঁড়াও, দাঁড়াও। রাগারাগি করো না। চেঁচিয়ে কথা বলা আমি সহ্য করি না। নিচু গলায় কথা বলতে হবে। শোনো, এইসব স্বরূপ বাবু আমার কাছে তোমায় বিক্রি করে দিয়ে গেছে। ঘুরে ঘুরে 2 লাখ টাকা নিয়ে গেছে। আমাকে ওই টাকা তাড়াতাড়ি তুলে দিতে হবে, আর তারপর তোমার মাসে ভাড়া ঠিক করবো। কিন্তু এখন শুধু খেতে পাবে। ও এত বড় শয়তান, এত বড় প্রতারক, এত দুশ্চরিত্র। এখন আর গালাগালি দিয়ে কি হবে? বিয়ে না করে তার সঙ্গে দিনের পর দিন রাত কাটানোর সময় ছিল না। আমি চলে যাবো, আমার যেতে দিন। কোথায় যাবে? এখানে আর কেউ ফিরতে পারে না। আমি চলে যাবো। দাঁড়াও। কোথায় যাবে? বাইরে পাহারার লোক আছে। আমার ইচ্ছে ছাড়া তুমি এখানে কেউ কাজ দেখাতে পারবে না। আমি চিৎকার করবো। কেউ আসবে না। সবাই জানে এখানে পোষ মানার আগে সব চিড়িয়া যায়। আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাবো। আমি ওই শয়তানটাকে বুঝতে পারিনি, আমি ভুল করেছি। আমাকে ছেড়ে দিন, ভুল করেছো, আমাকে ছেড়ে হবে। দিন। যাও যাও, আমি বাড়ি যাবো। ঘরে লোক আসবে। কথা শুনে চললে তোমারই লাভ হবে। কি হলো? বসে রইলে যে? যাও যা বললাম তাড়াতাড়ি করো। আমি থাকবো না, আমি চলে যাবো। আমি এখন কি করি? আমি এখন কি করবো? আমি বুঝতেই পারিনি। না
করার নাম করে ঘরে ঢুকে আমি কাপড়ে ফাঁস রাখি, আমি চুলে বললাম। হাসবো না? দেখ লটকি কেমন কাঁদছে। বেত্রীরা কাঁদলে কার না হাসি পায় বল? নে নে আবার গান ধর। রাধিমি রাধিমি দিমি নাচে রে রাধিমি, রাধিমি রাধিমি দিমি নাচে রে রাধিমি। দিমি রে মোরার দিমি হুতুতে তার, দিমি রে মোরার দিমি হুতুতে তার। রাধিমি রাধিমি দিমি নাচে রে রাধিমি, রাধিমি রাধিমি দিমি নাচে রে রাধিমি। দিমি রে মোরার দিমি হুতুতে এখন কেমন লাগছে? ঠিক হয়ে গেছে তো? হ্যাঁ বুড়ি, সব দুঃখ যেন কোথায় চলে গেছে। যাবেই তো। জয় মা কালী কালী মুন্ড মালিনী মা। বুড়ি, যোগিনী মনে হয় আসছে। কি করা যায় বলতো? আমি বাবু আর মনুষ্য জন্ম চাই না। আমিও তাই বলে দেবি, কিন্তু আমরা না জানি কি উনি ছাড়বে? যদি জোর করেন। জয় মা কালী কালী মুন্ড মালিনী মা। না না, ওরা আমি কাউকেই করবো না। শুধু তোদের কয়েকটা প্রশ্ন করব। আর বর্তমান সমাজে নারীর অবস্থা তোদের দৃষ্টিগোচরে আনবো। আর তোদের উপলব্ধিতে তোরা সিদ্ধান্ত নিবি। আমি যোগে তোদের সকল বৃত্তান্ত জানতে পেরেছি। আচ্ছা তুই বলতো, তোকে সপরিণে পাঠানোর জন্য সবচেয়ে বেশি কার চেষ্টা ছিল? ওই রাক্ষসী ননদ আর শাশুড়ি। ওরাই তো জোর করে আমাকে কি যেন খাইয়ে দিল, তারপর টানতে টানতে ওই চিতায় তুলে দিল। ওরা তো মেয়ে, তাহলে এই বোঝ মেয়েদের প্রতি মেয়েরা কতটা নির্দয়। একটি পূর্ণ যৌবনা মেয়েকে নির্মম ভাবে পুড়িয়ে মারতে মেয়েরাই সাহায্য করলো। সেটাই তো তখন সমাজের নীতি ছিল। নীতি নয়, কুসংস্কার। এই ধরনের আরো অনেক কুসংস্কার বেড়ে যাবে সমাজ থেকে আবদ্ধ করে রাখা হয়েছিল। শিক্ষা চেতনা আর জ্ঞানের আলোকে এই বেড়াজাল ভেঙেছে, ভাঙছে, ভাঙবে। হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা তুই বল, তুই যে গায়ে আগুন লাগিয়ে পুড়ে মরতে চাইলি, তোর ওপর যে অত্যাচার হলো তার জন্য তোর স্বামী বা শ্বশুরের কতখানি হাত ছিল? জানি না, জানি না। আর প্রধান ভূমিকা কার ছিল? আমার শাশুড়ি। পুত্র স্বার্থে একজন নারী অপর আরেক নারীর উপর অত্যাচার করতে পিছু পা হয়নি। তাহলেই বোঝ কোন কথাকে জিরিয়ে রাখার প্রচেষ্টা শুধুমাত্র পুরুষদের নয়, এরা চাই বলে যুগ যুগ ধরে এই অমানবিকতা চলছে। পাওয়ার লোককে ত্যাগ করতে না পারলে এই প্রথা বিলোপ সাধন সম্ভব নয়। তুই কি বলিস?
নারীর সর্বনাশ করতে অপর আরেক নারীর হাত, তাহলে সকলে ভেবে দেখ নারীদের নিরাপত্তা অনেকাংশে নারীদের উপর নির্ভর করে, করছে এবং করবে। তাই সকলে সব ব্যাপারে ও প্রয়োজন নারীদের স্বাধীনতা ও সচেতনতা। তোমার কথা শুনে আমরা সব বুঝতে পারছি, কিন্তু সব দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটে। আয়, তোরা সবাই এদিকে আয়। ওই দেখ, ওরা কারা? মেয়েরা, ওরা দল বেঁধে কি করছে? ওই দেখ, পাহাড়ে উঠছে। এরা পাহাড়ে উঠছে কেন? পাহাড়কে জয় করবে বলে। আর ওই দেখ, মেয়েরা সৈনিক হয়ে দেশ রক্ষা করবে। বাবা, মেয়েরা আয়, এদিকে আয়। আর ওই দেখ, ও কি মুখে পেটে বেঁধে ও কি করছে? একটা বড় আলো জ্বলছে আর দুজন সঙ্গে রয়েছে। মেয়ে বলে তো মনে হচ্ছে, কি করছে বলো তো? আমি বলতে পারি। কি অপারেশন থিয়েটারে অপারেশন করছে? হ্যাঁ, লেডি ডাক্তার। আর ওই দেখ, মেয়েরা ওকালতি করছে। আমি জানি। আর ওই যে উপরে বসে আছে, ও জজ বিচার করছে। মেয়েরা, হ্যাঁ, আশ্চর্য, আশ্চর্য হওয়ার কিছুই নেই। এখনকার সমাজে পুরুষরা যা করে মেয়েরা তা পারে। যোগ্যতা অর্জন করলে মেয়ে বলে এখন আর কোনো বাধা নেই। মেয়েরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সমাজসেবী, ডাকাত, পকেটমার সব হতে পারে। মেয়েরা স্বাধীন। হ্যাঁ, এখন স্বাধীন তো বটে, তবে কি অধিকার অর্জনের লড়াই আন্দোলন এখনো চলছে। আচ্ছা, ওদের দেখাই দেখ। আমাদের দাবি মেয়েদের চাকরি সংরক্ষণ চাই। আমাদের দাবি মেয়েদের চাকরি সংরক্ষণ, মেয়েদের চাকরি সংরক্ষণ। আমাদের দাবি এত মেয়ে একসঙ্গে, হ্যাঁ, বিরাট মিছিল। সব মেয়েরা একজোট হয়ে দাবি আদায়ে সংগ্রাম করে চলেছে।
করে জীবন ফিরে পেতে চাই, জীবন ফিরে পেতে চাই। কি রে, আর তুই কি বলিস? আমি বলছি কি না, মেয়েদের উন্নতি, জীবনধারার পরিবর্তন যাই ঘটুক না কেন, যা বুঝলাম তাতে জীবনে নিরাপত্তা কোথায়? নারীরাই যদি নারীদের অনর্থের কারণ হয়ে দাঁড়ায়, তবে পুনর্জন্ম নিয়ে কি লাভ? হ্যাঁ, সেটাই। স্যার রেডি থাকবেন স্যার। এছাড়াও এমন অনেক প্রতিবন্ধকতা আছে যা নারীদের উপলব্ধি করতে হবে। রেডি থাকবেন কি? এখন না বলবো যখন। আর ওই দেখ, ওরা কারা? आज की रात मजा उसका आंखों से लीजिए, आज की रात मजा उसका आंखों से लीजिए। হ্যাঁ, এটাই তো উপলব্ধির প্রশ্ন। নারীর স্বাধীনতা মানে নারীর শরীরকে প্রদর্শন করে উচ্ছৃঙ্খলতা প্রকাশ নয়। নারীর মর্যাদা ও মাতৃত্ব পদকে জলাঞ্জলি দিয়ে কখনো নারীর অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। তাহলে শিক্ষা, শিক্ষা, রুচি ও শিষ্টতায় নারীর মর্যাদা, অধিকার ও অধিকারকে প্রতিষ্ঠিত করে সমাজে সমাজে স্বীকৃতি দেওয়ার মানসিকতাকে তৈরি করতে হবে। কে তৈরি করবে? কেন? আগামী দিনের নারীরা যারা এখনো জন্মগ্রহণ করছে এবং আগামী দিনে করবে। তাহলে তো পুনর্জন্ম নিয়ে আমিও সে কাজ করতে পারি। অবশ্যই। তাহলে আমার মুক্তি না? আমারও মুক্তি চাই। হ্যাঁ, আমিও পুনরায় মেয়ে হয়ে জন্মাতে চাই। ভালো, তাহলে তোরা সকলে এ দশা থেকে মুক্তি চাস? হ্যাঁ, ঠিক আছে, সকলে কাছাকাছি এসে দাঁড়া। রাত শেষ হয়ে আসছে। এই উষা লগ্নে আগামী ভোরের সূচনায় নতুন প্রভাতকে আলিঙ্গন কর। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম পূর্বারুকমা বন্দনাম মৃত্যুর্মুক্ষে অমামৃতা, মৃত্যুর্মুক্ষে অমামৃতা, মৃত্যুর্মুক্ষে
শেষ হলো আজকের এই ছোট্ট নাটক আবির রাঙানো নতুন প্রভাব।